আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। জামাত চাচ্ছে যে একটা যুদ্ধ বাঁধলে তারা প্রমাণ করবে, এই যে দেখো তারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তানের পক্ষে, কিন্তু জানে না আবার তারা পরাজিত হবে। এইবার যে পরাজিত হবে চরম ভাবে, এইবার কিন্তু বঙ্গবন্ধু নাই যে তাদের ক্ষমা করবে। এবার কিন্তু বঙ্গবন্ধুর মতো বৃহৎ হৃদয়ের কোন আওয়ামী লীগের নেতা না যে তাদের ক্ষমা করবে। অস্তিত্ব এদের এইবার জামাতিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ লাগার সাথে সাথে। আমরা জানি এই দেশের যাত্রাবাড়ির মাদ্রাসা আর সাভারের মাদ্রাসা আর মিরপুরের মাদ্রাসারা পোলাপন্দে যদি স্বপ্ন দেখে ভারত দখল করবে তাহলে তো হইতই। দুনিয়াটা যদি মাদ্রাসা দিয়ে কি করা যায়, ওই অঞ্চলের সাম্প্রদায়িকতা নষ্ট করা যায়, ওই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা যায়, কিন্তু যুদ্ধে আপনি জিততে পারবেন না, এত সহজ না। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার ভাই ফরিদ ভাই। উনি এতক্ষণ যা বললেন এটার সাথে আমি ১ ইঞ্চিও দ্বিমত না। উনি হাটাজারি মাদ্রাসার কথা বললেন, তবে আমার ভাই বুড়ো হয়ে গেছে তো ভুলে গেছে। চট্টগ্রাম শহরের ভিতরে লালখান বাজার মাদ্রাসা ২০১৩ সালে বোমা বিস্ফোরণ ঘটছে। ভুলে গেছেন। এই বোমা বিস্ফোরণ আবার ২০২৫-এও ফুটছে একবার। তখন দাবানি দেওয়ার পরে ভাগছিল, ২০২৫-এ আবার ফুটছিল। ঢাকায়ও আর একটা মাদ্রাসায় ফুটলো নারায়ণগঞ্জের কাছে, বিল্ডিং সহ ধইসা গেছে। এগুলোর আলামতটা কি? এগুলো আলামত। আর আরেক ভাই যেটা প্রশ্ন করছেন মাসুদ ভাই, আমার মনে হয় যেন আমার ভাই লজ্জায় হয়তো করেন নাই, বলেন নাই। হ্যাঁ, এইটার দোষ আওয়ামী লীগেরও আছে। গত ১৫ বছর সারা বাংলাদেশে যত বড় বড় ওয়াজ মাহফিল হয়েছে, সব ওয়াজ মাহফিলের সভাপতি আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপিরা করছে। আর ওখানে এমন এমন হুজুর ছিল, ওনারা আবার গর্ব করে বলতো আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ, তোরা আমার কেমনে কল বিএনপি জামাত। সেই বেটাই আবার জামাতের নমিনেশন নিয়ে এখন শেখ হাসিনার ১৪ গোষ্ঠী উদ্ধার করে। এই হইলো অবস্থা। কারণ যে ধর্মীয় অনুভূতিতে একটু সুরসুরি দিলে তখন আমরা ওই যে আওয়ামী লীগ, বিএনপি ওগুলো ভুলিয়া যাই, তখন আমরা সব খাস মুসলমান। কিন্তু ধরতে আমরা ওই যে গনিমতের মালিশ ঘরের কামের বুয়ারও ছাড়ি না। বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। আপনি কি মনে করেন না যে ইসরায়েলি রাষ্ট্রদূত এই কথাটা বলার আগে ইসরায়েল ওনাদের চরম পরম বন্ধু আমেরিকার সাথে আলোচনা না করে বলছে? ডট মিলান, এবার ডটগুলো মিলান দর্শক শ্রোতারা। ইসরায়েলি রাষ্ট্রদূত আজ থেকে ৪ দিন আগে এনডিটিভি কে বলেছিল, আর আজ থেকে ৩ দিন আগে আমেরিকান রাষ্ট্রদূত রাজশাহীতে সারদায় গিয়েছিলেন, বাজারে ঘুরে ঘুরে আম খাচ্ছিলেন। আবার সেখানে রিভার ভিউ হোটেলে ৫ দেশের কূটনীতিক সহ আরো কারা কারা ওখানে বৈঠক করছিল। পুশিনের জায়গাটাতে ওনাদের ঘুরার কামটা কি? ওখানে বিভিন্ন জায়গায় ঘুরার কামটা কি? ওনারা ওখানে এইদিকে ইসরায়েল বলে এই কথা। এটা সব একটু মিলান, যদি একটু না মিলাইতে পারেন তাহলে একটু মিলাই দিই। ইরাকে কি ছিল মনে আছে আপনাদের? মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন আছে বলছিল কে? সংসদে দাঁড়ায় আমেরিকা। এরপরে ওইটারে লিফে নিল কারা? ইসরায়েল। ইসরায়েলের পর কারা? ইউরোপ। সবাই লিফে নিছে, কিন্তু আব্বাই বইলা দিছে। তো ঠিক এখন ওই যে ইসরায়েল বলছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা জিতা যুদ্ধ দরকার আছে, একটা যুদ্ধে জিততে হবে। ইরানে যুদ্ধ করতে যাইয়া মনে করছিল এটারে খায়া ফেলাবে লাড্ডুর মতো, দিল্লিকা লাড্ডু, কিন্তু এটা কাটাইয়া গলায় বিদ্যা গেছে। না পারতেছে উগলাইতে, না পারতেছে ফালাই। ওদের পরবর্তী টার্গেট যেমন পাকিস্তান, এটা আগেই বলে দিছি ইসরায়েল। আর এখন বাংলাদেশ আছে। পাকিস্তানের লগে ৬ বছর পরে লাগুক আর ২ বছর পরে লাগুক, বাংলাদেশের লগে কিন্তু এটা লাগানি দিবে, কোনো না কোনো উপায় এটা লাগানি দিবে। তা না হলে আপনার এই যে সারদায় যে পুলিশ ট্রেনিং হয়, আমাদের পুলিশ ট্রেনিং যেটা সারদায়, আমরা আজীবন দেখছি বিভিন্ন দেশের পুলিশরা আসে, বা বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের সর্বোচ্চ ট্রেনিংটা হয় ফ্রান্সের একটা শহরে, নিজ শহরে। সারা বিশ্বের বিভিন্ন পুলিশ অফিসাররা আসে, সেনা অফিসাররা আসে ওইখানে ট্রেনিং নিতে। সেই জায়গায় সারদা গত ২ বছর বন্ধ। হঠাৎ করে আমেরিকান মার্সেনারি কেন আনতে হবে? আমার আমেরিকান যে মার্সেনারি গুলোকে এখানে আনা হচ্ছে, সেগুলো কারা? সেম ওয়াগনার গ্রুপ, রাশিয়ার ওয়াগনার গ্রুপ, আমেরিকান মার্সেনারি, এরাই আছে। তো এদের নিয়ে একটা মিটিং, গোপন মিটিং ওখানে রাষ্ট্রদূতের, আমেরিকার মতো একটা রাষ্ট্রদূত। বাংলাদেশের সমস্ত পত্রিকা কিন্তু চুপ, কোনো টক শোতে এগুলো নিয়ে আলোচনা হয় না।
আমাদের মতন যারা ওই যে আমরা আছি, দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদান, আমরা আলোচনা করি, আপনারা হয়তো কিছু দর্শক শুনেন, অনেকে শুনেন না, কিন্তু ঘটনা সত্য। আপনার এই যে যেটা বললাম রাষ্ট্রদূত সাহেব, এটা এখন কিছু কিছু ছবি বাইরেছে, ওনার কাজটা কি ওইখানে, ওখানে কেন উনি সোনাদিয়া বন্দরের কাছে যাবেন, কেন পুশব্যাকের ওই জায়গায় যাবেন, কি বুদ্ধি দিচ্ছেন, কেন মার্সেনারি গ্রুপ দিয়ে পুলিশ ট্রেনিং করাইতে হবে, আর আমেরিকা কেন, আমেরিকা এর আগে র্যাবের ট্রেনিং করাইছিল না, সেটার উপর আবার নিষেধাজ্ঞা দিছে না, এইবার আবার কি, এবারের কাজটা কি, প্রয়োজনে ফ্রান্স থেকে নাও, ব্রিটেন থেকে নাও, জার্মান থেকে নাও, এরা তো পুলিশের আব্বা, এদের এখান থেকে নিয়ে যায় ট্রেনিং করাও না, বা আমেরিকা থেকে আনেন, কোনো দুঃখ নাই, আমেরিকার সরকার থেকে আনেন না, সরাসরি আমেরিকান সরকারের সাথে কথা বলে ওখান থেকে G2G চুক্তির মাধ্যমে আনেন যে আমাদের ট্রেনিং দিবে, সেটা না করি কেন? হামাসের যে ঘাঁটি এখানে আছে বা লোকজন আছে, এটা একেবারে মিথ্যা কথা না, কারণ মোসাদ পৃথিবীর 5টা শক্তিশালী গোয়েন্দা সংস্থার মধ্যে একটা, আর ইসরায়েল যখন কোনো একটা কথা বলে ফেলে, ইসরায়েলের কেউ একজন আকপিস কিছু না কিছু একটা আছে, এটা হচ্ছে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের দেশে কি কূটনীতি আছে নাকি? আমাদের দেশে কূটনীতি আছে এটাই তো আমি জানি না। মানে আমাদের দেশে কূটনীতি এতই লেজে গোবরে যে একজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সে ভারতে ঢুকতে পারে না, এত আমাদের কূটনৈতিক আকল আল্লাহ দিছে। আমাদের কূটনৈতিক আকল আল্লাহ এত দিছে যে একবার ছাত্র দল যায় চাইনাতে, আর একবার ছাত্র শিবির যায় চাইনাতে, আমার ভাবির পোলারাও যায়, আবার এমনকি এই হেফাজতে ইসলামীরাও চায়না থেকে ঘুরে আসছে, আবার আফগানিস্তান। আমাদের কূটনীতি এত জ্ঞান। আমি তারেক রহমানকে, আমাদের মুসলেখা ভাইয়াকে অনুরোধ করবো, দয়া করে যদি একটু অতিথি হিসেবে আমির হারামজাদাকে নিয়ে একটু যদি মালয়েশিয়া যাইতেন, আমরা আরো খুশি হইতাম, একটু ঘুরে আসেন, তাহলে আর একটু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই 2 দেশ থেকে একটু যদি এই আমির হারামজাদাকে নিয়ে, জামাতি এমপি, যিনি সকালে বলেন তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, 2 কুলে, 1 কুলে না, তাই আমার মনে হয় যে বঙ্গবন্ধুর পরিবার ছাড়া বাংলাদেশে কেউ বলতে পারবে না, মানে বঙ্গবন্ধুর ফার্স্ট বা সেকেন্ড ব্লাড ছাড়া কেউ বলতে পারবে না যে 2 রক্তে তাদের মুক্তিযোদ্ধা আছে। কিন্তু আমাদের এই জামাতের এমপি আমির হারামজাদা কিন্তু বলছে যে তার বাপ দাদা আওয়ামী লীগ করে, তার মামা নানারা আওয়ামী লীগ করে। কিন্তু এখন আমরা আবার এটাও না, শুধু এটাও বলছে 18 কোটি জনগণের জননী শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তারা দুদকে যাবে, এই কথা কিন্তু বলেছিল আমির হারামজাদা। সেই আমির হারামজাদা কিন্তু এখন জামাতের এমপি। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আচ্ছা, ওইটাও গেল। কূটনৈতিক জ্ঞানের আর একটু উদাহরণ দেই। আমাদের আসিক নাকি ফাসিক চৌধুরী একটা আছে, সে তো প্রথম খুব চাপা মারলো, চাপার ঠেলায় পোলায় না, ভাই রে চাপা রে ভাই, আমগরে জামালপুরের চাপা তার কাছে ফেল, গোপালগঞ্জের চাপা তার কাছে ফেল, বরিশালের চাপা পর্যন্ত ফেল রে ভাই। সেই ফাসিক চৌধুরী এখন কি বলে, বিদেশি বিনিয়োগ আনতে এখন বলে এখন না দেশি বিনিয়োগ আমরা নজর দেব। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আমি শেখ ফরিদ গ্যারান্টি দিলাম, আমাকে আর রাষ্ট্রপতি ভাইকে বাংলাদেশ সরকার শুধু বিমান ভাড়া দিবে আর বলবে যে আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ, বড় পদ না, আমাদের সেক্রেটারি লেভেলের মর্যাদা দিবে, সেক্রেটারি, মন্ত্রী বলি নাই। দেখেন বিনিয়োগ আইনে দিতে পারে কিনা। চ্যালেঞ্জ করলাম 1 মাসের মধ্যে কমসে কম 10,000 কোটি টাকা এনে দেবো, আমি আর রাষ্ট্রপতি ভাই চ্যালেঞ্জ করলাম, দেখ না দেখি। আর আশিক চৌধুরী, ইউনুসের নাতি, তারেক রহমানের ভাইয়া, তারপরে অমকের ছাইয়া, কত তার পদবী, সবচেয়ে সুন্দর সুন্দর ইংরেজি বলে। ইংরেজি বললে যদি বিনিয়োগ আনা যাইতো তাহলে তো সব বিনিয়োগ চাইনাতে বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে তো আর্জেন্টিনায় বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে তো স্পেনে বিনিয়োগ হতো না। ইংরেজি বলতে পারলে যদি বিনিয়োগ, কি ইংরেজি ভাষার সাথে সম্পর্ক? ইংরেজি ভাষার সাথে বুঝি বিনিয়োগের সম্পর্ক আম করে শিখায়। বিনিয়োগ ওইভাবে আসবে? তো এরকম এদের কূটনৈতিক জ্ঞান এমনি আসবে না। যতটুকু সম্ভাবনা কিঞ্চিত ছিল, যেই দিন বলছে এখানে হামাসের ঘাঁটি আছে, আপনি ধরে নেন ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ খতম। আপনি ধরে নেন বিদেশের কোনো সভ্য মানুষ এই দেশে আর আসবে না। ইসরায়েলের একটা মেসেজ আমি বলেছিলাম তো, আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলে বলেছি, ভারত কিন্তু চিকনে মার দিবে। ভারত কিন্তু এই দেশকে এমন ল্যাং মার, কূটনীতি বুঝে ভারত কি গেমটা খেলে দিল। এটা যদি ভারত বলতো কেউ তো মানতো না। ভারত যদি বলতো এখানে আইএসআইয়ের ঘাঁটি আছে, ভারত যদি বলতো এখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, মানতো না। ভারত যদি বলতো এখানে কি লস্করে তাইবার ঘাঁটি আছে, তাহলে কিন্তু মানতো না। পৃথিবী বলতো না, রাগ করে কইতাছে। কিন্তু এমন একটা লোক দিয়ে বলাইছে, মানে একেবারে এমন হ্যামারিং করছে, প্যার একটা ঢুকে গেছে সম্পূর্ণ।
মানে ইসরায়েলের রাষ্ট্রদূত, তারপর তিনি শুধু রাষ্ট্রদূত না, তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আবারও বলি, দক্ষিণ এশিয়ার দায়িত্ব প্রাপ্ত তিনি। শুধু তাই না, তিনি আবার আরেকটা উদাহরণ, তখন হায়দ্রাবাদ ছিলেন না, আমি বলেছি, আমেরিকার নেতা ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে বলেছে। কিন্তু আমেরিকা কিন্তু ইসরায়েল কিন্তু কোনোদিন বলে নাই যে আমেরিকার অস্তিত্বের উপরে আমার অস্তিত্ব নির্ভরশীল। সুতরাং ইসরায়েলের সাথে ফাতরামি ছুটায় ফেলাবে। তবে একটা কথা বলে দেই আপনাকে, এটা ভবিষ্যৎবাণী আমি আগে করে রেখেছিলাম, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমি বলেছিলাম যে বিএনপি জামাতে একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এমন হইতে পারে যে আব্বা ইসরায়েল তুমি আর কিছু বললো না, তোমারে আমরা ওই যে আব্রাহাম অ্যাকর্ড ওটা সাইন করে দেই। এইটা একটা হইতে পারে যে এই চাপটা দিছে এই জন্য। তবে বাংলাদেশে ঘাঁটি আছে, তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশটা শুনেন, যেই দেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজায়, মাদ্রাসাতে কি তৈরি হবে আমাকে বুঝাই বলেন। এটা মানুষ, এটা আমরা যতই চাপা মারি রে ভাই, আকাশে চাঁদ উঠলে সবাই তো দেখে। আপনি যতই ঢেকে রাখেন, চাঁদকে তো ঢেকে রাখতে পারবেন না। যখন গিজ গিজ করে মাদ্রাসা, সেই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। তার উপরে হামাসের ঘাঁটি, মাদ্রাসায় পাওয়া যায় পাকিস্তানি পিস্তল। তার মানে বুঝতে পারছেন তো, এদের শুধু মগজ ধুলাই করে নাই, ট্রেনিংও করে নাই। ভাই আমি যদি একটা জিনিস আপনি একটু ধরাই দিই, 80 দশক 90 দশকের দিকে সংবর্ধন হয়েছে বিভিন্ন মাদ্রাসায় ফিলিস্তিন ফেরত যোদ্ধা, মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। শুধু তাই না, জিয়ার আমলে জিয়ার আমলে গিয়ে যুদ্ধ করেছে। প্রথম বাংলাদেশের ফিলিস্তিনিতে যুদ্ধ করে জিয়ার আমলে গিয়ে প্রথম। কিন্তু অদ্ভুত তথ্য দেখেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? ইসরায়েল। কিন্তু সেই ফিলিস্তিন, যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই। ফিলিস্তিনি মুসলমানেরা না তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, না এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আছে। কিন্তু ইসরায়েল কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, যদি আমরা সেটা স্বীকৃতি নাই। এমনকি ভারতের সাথে যুদ্ধে আমাদের একজন জেনারেল ছিল ইহুদি, জেনারেল জ্যাকব। আবার ইসরায়েলে আমাদের 1971 মুক্তিযুদ্ধে আমাদের সরাসরি ভারতের মাধ্যমে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করেছে। লং রেঞ্জ মিসাইল যেগুলো দিছিল ভারতরে, ওইটা দিয়েই তো মারছে পাকিস্তান, আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আজকে দেখেন, সেই ইসরায়েলকে আমরা অ্যাভয়েড করেছি। শেখ হাসিনা সরকার সেখানে ইসরায়েল ওটা তুলে দিয়েছিল, এখন এটা আবার যুক্ত করেছে। ইসরায়েল না গেলে তাদের কি কষ্টটা হবে, আর আমাদের ইসরায়েলে নিবে নাকি? আরে ভাই, আমাদের ভারতের আমাদের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় না সার্ক ভিসা থাকার পরে। তো সেই দেশের মানুষ ইসরায়েল ঢুকতে দিবে? ইসরায়েলের কি লাভ হবে? আর ইসরায়েল যখন বাংলাদেশে ঢুকবে, ওর সাথে আমার সম্পর্ক আছে কিনা, ইসরায়েল থার্ড কান্ট্রি হয়ে ঢুকবে। এইভাবে ইসরায়েল বাংলাদেশে ব্যবসা করতেছে না, ধুমসে ব্যবসা করতেছে। ইসরায়েলে কোন পণ্য নাই? ইহুদির কোন পণ্য বাংলাদেশে নাই? কোন পণ্যটা বাংলাদেশের না? ওষুধ তো সবই। ভাগ্যিস ইসরায়েল পৃথিবীতে কিছু ওষুধ মাগনা মালিকানা ছেড়ে দিয়েছে, মানে তো এগুলো কিনা খাইতে হইতো। তারা ওগুলো দাবি রাখতো কম্পিউটারের মতো, টাকা দিতে হইতো তাদের। ইসরায়েল তো এগুলো ছাড় দিয়েছে। যাই হোক, ইসরায়েল যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করেছে, এটা অবশ্যই সত্যতা আছে, এবং তার যে মন্তব্যটা সারা পৃথিবী গ্রহণ করবে। এবং অবশ্যই আমাদের দেশে বিনিয়োগে বাধা হবে, আমাদের ভিসাতে বাধা হবে, কারণ হামাসের ঘাঁটি তো, এটা তো সারা পৃথিবীতে হামাস যে সমস্ত দেশে নিষিদ্ধ, সেই দেশ আমাদেরকে মার্কিং এ রাখবে। আর ইসরায়েল বলা মানে কি? এটা আমেরিকা বলা। ইসরায়েল বলা মানে কি? এটা হলো ইউরোপীয় ইউনিয়ন বলা। ইসরায়েল বলা মানে কি? এটা অস্ট্রেলিয়া বলা। যে যাই বলো, গপ্প করো, দিন শেষে তারা এটা গুরুত্ব দিয়ে নিবে, কারণ মন্ডলের কথাই মানুষ শুনবে, কামলার কথা শুনবে না। আর এদের যে ভাষা, সারাদিন যেভাবে ইসরায়েলের বিরোধিতা করে, সারাদিন যেভাবে ভারতের বিরোধিতা করে, এখন এই যে ফাতরামি শুরু করে দিয়েছে বর্তমানে মৌলবীরা, খায় সারাদিন লিল্লা। ইসরায়েলের আর কি ফুটবলের পতাকা ওড়ানো যাবে না, এর জন্য তারা আইএসের পতাকা ওড়ানো শুরু করেছে। এটা খুব ভালো লক্ষণ না। এটা খুব বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আমার কেন যেন এখন মনে হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশকে কয়েকটা ভাগে ভাগ করবে, সেটা আলোচনা হচ্ছে ইসরায়েল। আমার সেটা ভিডিও আছে, তখন ভয়েস অফ এথিস্ট ওই চ্যানেলের নাম। বর্তমানে এই চ্যানেলের নাম হলো ভয়েস অফ ফ্যাক্ট। সেখানে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছিলাম যে এই বাংলাদেশকে ভাগ করে ফেলবে। এটা আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশ চরম অর্থকষ্টে পড়ে যাবে কিছুদিনের মধ্যেই। ভারত কিন্তু গেমটা খেলে দিয়েছে, কূটনৈতিক চাল ইসরায়েলের এই। আপনার কথার কথা আমি একটা মিনিট আপনার কাছে সময় না, আপনি যে বলেন যে ইসরায়েলের ওই ইয়েটা তুলে দিছে, আওয়ামী লীগ সরকার তুলে দিছে, এখন আবার লাগাইছে। আমাদের ইসরায়েল কি চোখে দেখে? আপনারা একটা মিনিটের ভিতরে আমি বলি, 2010-এ আমি বাংলাদেশ যাব, আমার ফরাসি পাসপোর্ট সবকিছু,
আমার টার্মিনাল 2, ফ্রান্সের টার্মিনাল 2 থেকে আমার বিমানে উঠতে হবে ভোর 4:30টায়। রাতের 2:30টায় আমি যে ট্যাক্সি নিছি সে আমার টার্মিনাল 3-তে নামাই দিছে ভুলে। আমি ওখানে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে কি রে, পুরা ওই জায়গার মধ্যে লোকজন নাই, একটা জায়গায় দেখতেছি শুধু চেক ইন হয়ে গেছে, সব ঢুকতেছে। আমি আর আমার এক ফ্রেন্ড ছিল, ব্যাগ ট্যাগ নিয়ে ওখানে বসলাম, টিকিট মিলেই পাইতেছি না আমরা। ফ্লাইট একই সেম, কিন্তু এই ফ্লাইট সেই ফ্লাইট না। আর কি নাম লেখা এই ফ্লাইটের নামও পড়তে হয়, কারণ সব তো হিব্রু ভাষায়। হঠাৎ দেখি যে ভাই 25-30 জন সব রাইফেল নেওয়া, ঘিরা ধরছে আমাদের দুইজনদের। ডিরেক্ট আইসা জিজ্ঞাসা করতে তারা পাকিস্তানি না বাংলাদেশ, কারণটা কি পাকিস্তানি না বাংলাদেশ? পরে আমি বললাম যে আমি ফ্রেঞ্চ বলার পরে আরেকজন বলতেছে যে হ্যাঁ হ্যাঁ বায়োমেট্রিক, ও ফ্রেঞ্চ বলতেছে। আমারে বলতেছে পড়াইসা বলতে তুই কই যাবি? আচ্ছা বাংলাদেশ যাবো। এটা তো ইসরায়েল যাবে এখান থেকে ফ্লাইট, তোরা এখানে কেন? পরে আমার মেজাজ খারাপ হয়েছে, আমি কেন, আমি চাইলে ইসরায়েল যাইতে পারবো না যদি টিকিট থাকে? বলে যে হ্যাঁ ফরাসি পাসপোর্টে তুই যাইতে পারবি, কোনো সমস্যা নেই, ফরাসি পাসপোর্ট ইউরোপিয়ান পাসপোর্ট তুই যাইতে পারবি, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওইটা না। তবে তুই বাংলাদেশি পাসপোর্টে, পাকিস্তানি পাসপোর্টে তুই ইসরায়েল ঢুকতে পারবি না। তাই বললাম যে এখন দেখ আমাকে তো বলছে না এটা 3rd টার্মিনাল, তোর ফ্লাইট হচ্ছে 2 নম্বর টার্মিনালে। 2 জন অফিসার দিয়া তারা নিজস্ব গাড়ি দিয়ে আবার আমার নাম্বার 2 টার্মিনালে দিয়ে আসছে। এই হচ্ছে ইসরায়েল। ওইটা বললাম না আমাদের কি চোখে দেখে। আমাদের শুধু ইসরায়েল না, ইসরায়েল কেন দেখবেন? তাহলে আপনারে বলি, আমি বছর খানিক আগে মানে 25 সালের মাঝামাঝি সময় আমি কি তাজাকিস্তান যাব, ঠিক আছে, প্ল্যান করলাম। তা আমি 7 দিন আগে দেখলাম, অ্যাপ্লাই করছি 7 দিন আগে, তো ওরা সর্বোচ্চ ওয়ার্কিং ডেজ 7 ডেজ সম্ভবত। আমার একটা ইমেল আসছে, আমি খুশি হয়ে যাক, ভালো হয়েছে, তাহলে তো পেয়ে গেছি ই ভিসা। খুলে দেখি লেখা আছে যে বাংলাদেশিদের জন্য ই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। আরো মজা তথ্য দেই, পরে ভাবলাম যে উগান্ডাতে যাই একটু ঘুরতে, কাম নাই তো ঘুরতে, ভিসা তো এক দেশের একবারে হয় না, উগান্ডাতে যাই। উগান্ডা একটা দেশ, তা আমি আগেই জানি যে এটা তো পোর্ট এন্ট্রি। ও মা, ওইখানে ইমেল করে দেখি এখন নাই, ওই অপশন তুলে দিছে। মানে উগান্ডার মতো একটা দেশ, উগান্ডা, জাম্বিয়া আফ্রিকার দেশগুলো না খায় থাকে, ঠিক আছে। এগুলো দেশে এখন আমাদের ই ভিসা ক্যান্সেল, ভিসা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কবে ইসরায়েল আমাদের জায়গা দিবে? এদের যদি বাংলাদেশিদের কোথায় জায়গা দেবে? আর এখন তো আরো কমে গেছে, এখন তো মানুষ জানে যে বাংলাদেশের অবস্থা। আর এই যে যেটা আপনি বললেন যে ইসরায়েলের রাষ্ট্রদূত যেটা বললো, সে কিন্তু এক ঢেলে কয়েকটা পাখি মেরে দিছে। মানে এক ঢেলে এক পাখি মারে নাই, অর্থাৎ অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসরায়েল আক্রমণ করবে, সেই রাস্তা ক্লিয়ার। বাংলাদেশে বিনিয়োগ হবে না, সেই রাস্তা ক্লিয়ার। গার্মেন্টস ধ্বংস, হ্যাঁ, গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, ভারতের জন্য একটা রুট খুলে দিল, সুবিধা করে দিল অদূর ভবিষ্যতে। মানে এটা কিন্তু একটা সুন্দর গেম খেলে দিয়েছে। এটা বুঝতেই পারলো না আমাদের বাংলাদেশের কূটনীতিবিদরা। একটা এখন কোথায় আমাদের জাতীয় ভাইয়া তারেক ভাইয়ার, মুসলেখা ভাইয়ার উপদেষ্টারা কোথায়? একটা তো বিবৃতি দিলে দেখলাম না, জয় বাংলা স্লোগান দিলে দিয়ে খাবলা দিয়ে আসে। আরেকটা জিনিস দেখেন, আমার ভাবির ফলে তো সব পাগলা, তাই না? 32 নম্বর ভাঙ্গে, এটা ভাঙ্গে, ওইটা ভাঙ্গে, এটা করে ওইটা। পাগলারাও চুপ, পাগলারাও বিবৃতি দেয় না। তার মানে বোঝা গেল এই যে যত পাগলামি ফাত্রামি মিছিল মিটিং দেখেন, সব একই জায়গা থেকে মিটিং হয়, একই জায়গা থেকে সার্কুলেশন হয়। পরে বলে তুমি এটা করবা, আজকে জামাত এটা করবা, হেফাজত এটা করবা, চামড়া নাই পীর এটা করবা, ভাবির পোলার এটা করবা, তারপরে কি এই যে ন্যাশনাল কটকটি পার্টি একই। তারপর আবার কেমনে এত বড় একটা কথা? কয়দিন হচ্ছে আজকে? 3 দিন, 72 ঘন্টা পার হয়ে গেছে। একটা বিবৃতি দেখেছেন কারো এই ব্যাপারে যে হামাস নাই বা আছে? কারি স্বতন্ত্র পার্টি কেউ বিবৃতি দেয় নাই। এই যে আমরা এই কথা বলতেছি, যে হায়দ্রাবাদ বললো যে আমরা এই কথা বলতেছি, আমরাই শুনতেছি। যাতে মৌলভীরে দেখছেন তো, যাতে মাতাল তালা ঠিক, জামালভীরে পাগলা ডিমের হালি 5টায় কিনে 3টায় বেছে, বুঝতে পারছেন? 3টায় কিনা 5টা বেছে না। দেখেন মসজিদের কোনো মসজিদের মেম্বারে শুক্রবারে কোনো মিছিল, আমি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করছি যে দেখি তারা কিছু বলে কিনা। মৌলভীরা যে এত বোধাই, মানে কিছু বোঝে না তারা, মাদ্রাসা তারা। এরা ভারত হলে খুব লাভ, ইসরায়েল নিয়ে এত লাভ পারে কেন? এই বিবৃতি দিল না কেন? এখন কোনো কলাম বাইর করে নাই। এই যে ইয়েরে দেখছেন, এর প্রথম আলো, ওয়াশিফিক ফরশিফিক, এদের কোনো কলাম বাইর করতে দেখছেন? নাই, কোনো কলাম নাই, কোনো ইউটিউব কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো ভিডিও নাই, সব বদলে গেছে। কারণ ওই যে বলেছিলাম যে ভারত হলো বাংলাদেশের জন্য নিরীহ শক্তিশালী প্রতিবেশী। ইসরায়েল তো তা মানবে না। ইসরায়েল তো হলো সেই বিলাই যে আগে গামছা মারে। ইসরায়েলের তো ডিফেন্সিভ কোনো সিস্টেম নাই। ও ইতালির মতো ফুটবল খেলে না, ও ডাইরেক্ট ব্রাজিলের মতো খেলে। তাও আবার কোন ব্রাজিল? যে ব্রাজিল তো আমাদের গোল টোল খায়, ইসরায়েল গোল খেতে রাজি না,
ঠিক আছে, ও ডিফেন্সিভ খেলবেও না, ডাইরেক্ট যাবে এবং গোল করে আসবে। তো আমাদের দেশের পরিস্থিতি আসলেই খারাপ। এবং এটা দেখেন, ওই যে বলছিলাম যে ভারত একটা সুন্দর একটা ভারতের চাণক্য নীতি খেলে দিল, বুঝতেই পারলো না। কিন্তু এটা কিন্তু এর সাথে ভারতের একটা যোগসূত্র আছে। এবং দেখেন ভারত কি চালটা খেলে দিল, আপনি ভারতের নামই নিতে পারবেন না। এই যে আমি বোধহয় প্রথম নিলাম, কেউ নেও নাই। এটা কিন্তু ভারত কিন্তু দেখেন, আপনি ভারতের দোষও দিতে পারবেন না, কিন্তু গেমটা কিন্তু যা খেলার সে খেলে দিয়েছে। এবং এইটার ফল আমাদের আজ হোক কাল হোক, এই যে ইসরায়েলের রাষ্ট্রদূত কথাটা বলেছে, এটার ফল আজ হোক কাল হোক, এটার কুফল আমাদের ভুগতে হবেই হবেই হবেই। মাসুদ ভাই, ফরিদ ভাই, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, লোকটার নামটা আমার স্মরণ নাই, কিন্তু বিএনপির একসময় তথ্যমন্ত্রী ছিলেন, লম্বা লম্বা একটু চুল, চিকনা চাকটা মানুষ, লম্বা চুল, কি জানি এটা নাম, ওনার নামটা আমি ভুলে গেছি। ও তথ্যমন্ত্রী, ওনাকে যখন তথ্যমন্ত্রী করা হইলো তখন উনি বললো যে ভাইরে আমি নাজমুল হুদা, না 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 না, উনি বয়স্ক মানুষ, তার বয়স খুব শিক্ষিত, খুব ভদ্র ভাষায় কথা বলে, বিএনপির বর্ষিয়ান না, আমি ভুলে গেছি। এবং আমার খুব পছন্দ, ওই লোকটাকে খুব পছন্দ, কথাবার্তা এরকম চুল, বড় বড় চুল। হ্যাঁ, কাজে আমি একটা তলোয়ারের উপরে আছি ভাই, তলোয়ারের তো এক পাশে ধার, কিন্তু যেটার মধ্যে দুই পাশেই ধার, আমি কইলেও দোষ না কইলেও দোষ। আমারও বানাইছে তথ্যমন্ত্রী, সাংবাদিক সম্মেলনে উনি এই কথাটা বলছেন। তো ওনার মতোই বিএনপির অবস্থাটা বেশি কি জানেন, আওয়ামী লীগের নিষিদ্ধ করছিল কে, রাজনীতি নিষিদ্ধ করলো কে, ইনুস কাকা। তার ওইটা রাখতে যায়, এখন বিএনপি সংসদে পাশ করলে, এখন বিএনপি পড়ে গেছে উভয় সংকটে, না পারতেছে এটারে গিলতে, না পারতেছে ফেলতে। এখন ঘটনা এসে যে আমরা যেমন গুপ্ত কিনা জামাতের গুপ্ত বলি, অমুকের গুপ্ত বলি, আমার আওয়ামী লীগের গুপ্ত বলার কিন্তু কেউ নেই। আওয়ামী লীগ তো গুপ্ত না, ওদের তো নিষিদ্ধ করে রাখছে, নিষিদ্ধ অবস্থায় তারা মিছিল মিটিং করে, আপনি গুপ্ত বলবেন কেমনে? গুপ্ত তো যেটা পলায়া থেকে লুঙ্গির নিচে থেকে করে। এখন গত 3 দিন আগে 77টা মিছিল হয়েছে সারা বাংলাদেশে, আজকেও সারাদিন মিছিল হইতেছে। বাংলাদেশের যতগুলো থানা আছে, 460টা থানার কোনো একটা থানায় আপনার সর্বোচ্চ 50 জনের বেশি নাই পুলিশ। তো পুলিশ 50 জন থাকলে কাজে থাকে হয়তো ধরেন 15 জন, বাকিগুলো কেউ ছুটিতে থাকে, কেউ ডিউটি শেষ, 8 ঘন্টা 10 ঘন্টার উপর ডিউটি নেই। 50টা ছেলের নামে যদি মিছিল করে, সাহস নিয়ে দাঁড়ায় যায়, তাহলে পুলিশও কিছু করবে না। কারণ পুলিশ 5 জন সন্ত্রাসী, 5 জন যাত্রাবাজ ধরতে গেলে পুলিশ মাইর খায়, এখানে পুলিশ কি ধরবো? আওয়ামী লীগ ছাত্রলীগের পোলা পাইবে। তো এই জন্য আমার যেটা মনে দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী কইলে যে সংসদে দাঁড়ায় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকাইয়া পাওয়া যায় না। আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে আক্রমণ হইতে পারে, এরা মিছিল মিটিং করবে, পুলিশকে সাবধান। কারণ পুলিশেরা এরা আগেই ভয় লাগাই দিতেছে, বিএনপি পুলিশে ভয় লাগাই দিয়ে, বাবারে তোরা সামনে যাইস না, হয়তো মাইরা দিব। আবার ওইদিকে শুনি যে শেখ হাসিনার কাছে ওনারা চাহিদা পত্র পাঠাইছে, ওই যে লেখা থাকে না বাংলাদেশের টাকায়, চাহিলে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকে, এরকম চাহিদা পত্র পাঠায় যে নেত্রী, আপনাকে আমরা নেত্রী মানি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটাও মানি, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধে ছিল, এটাও মানি, সব মানি, আপনারা এসে রাজনীতি করেন, তবে আমরা 5 বছর ক্ষমতায় থাকুন, এইটা নিয়ে ডিস্টার্ব করেন না, আপনারা খালি জামাত আর এনসিপি রে মারবেন, বাকি আমরা সরকার চালাম। মানে ঘটনা হিসেবে ওনারা শেখ হাসিনার প্রস্তাব দিচ্ছে, আপনারা আমাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন। কারণ ওনাদের তো এই মুরুদও নাই যে জামাতের ঠেকানো, জামাত তো বহুত বড় সংগঠন, এনসিপি ঠেকানোর মুরুদি বিএনপি নেই, কারণ এরা নিজেরাই যুদ্ধে আছে। 23 তারিখ, এর ভিতরে আপনি যে একটা জিনিস খেয়াল করেন, গত 1 সপ্তাহ ধরে শেখ হাসিনার কোনো ভয়েস নাই, খেয়াল করছেন কিনা জানি না। 1 সপ্তাহ আগে উনি 3 মিনিটের একটা ভয়েস ছিল, এই প্রতিষ্ঠা বার্ষিকীটা, সেগুলো নিয়ে একটা 3 মিনিটের ভয়েস, এরপর নিশ্চুপ। কাহিনীটা কি? আবার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ নিয়ে ইন্ডিয়ান যত প্রতিষ্ঠিত পত্রিকা, এগুলো তো আছেই আছে, ইউরোপ আমেরিকার পত্রিকাগুলো তো বিভিন্ন আর্টিকেল ছাপা হচ্ছে। লামন, ফ্রান্সের পত্রিকা লামন্দে ছাপা হইলো, হঠাৎ করে 3 দিন আগে আইসা গেল নিউজ যে 48% বাড়তি হয়েছে সুইস ব্যাংকের টাকা জমা গত 1 বছরে, 48%। এবং এই নিউজ কিন্তু বাংলাদেশের পত্রিকা আগে করে না, এগুলো করছে ইন্টারন্যাশনাল পত্রিকা আগে, টাইমস থেকে শুরু করে ইউকের পত্রিকা, ইউরোপের পত্রিকা, ওখান থেকে আইনা এবার করছে বাংলাদেশ। এগুলো কিসের আলামত বুঝেন? আলামত গুলো সব একটু বুঝেন। তা সরকার ভয়ে থাকবে না কেন? কারণ এই সরকার তো আইসা তো এমন কোনো ভালো কাম করে নাই যে পাবলিক তার পক্ষে থাকবে।
আওয়ামী লীগ কিচ্ছু করা লাগতেছে না তো, আওয়ামী লীগের চুপচাপ বাদাম খাইতেছে, কিন্তু পাবলিকই বিচার করতেছে। আরে কয় দেখছো নি অবস্থা, এতদিন তো বানাইছে ইউনুসের ফেরেস্তা, এখানে ফেরেস্তার আমলে 48%। আওয়ামী লীগ যেগুলো পতনের পরে কইছিল যে দুর্নীতিবাজ ইউনুস, টিকা পাইবো না, দেশ ধ্বংস, সব পাইতেছে না মানুষ। আওয়ামী লীগ কিছু করার, পাবলিকই কয়, আর এইটাই ভয় ধরছে বিএনপির ভয় এইটা। আওয়ামী লীগ হয়তো দেখবেন যে 23 তারিখে 32 নাম্বার এখন ওনারা ঘেরাও করতেছে, 32 নাম্বারের দিকে আওয়ামী লীগ যাবেও না, অন্য জায়গা দিয়ে মিছিল করে দিবে, অন্যান্য জায়গায় বড় বড় মিছিল করবে, এগুলো 100, 200, 300। আজকে চিটাঙে দেখেন এক মেয়ে মিছিলের নেতৃত্ব দিতেছে, গত পরশুদিন আরেক জায়গায় হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের হাত ধরে মিছিল করতেছে। কিসের আলামত এগুলা ভাই, এগুলাই আলামত। আর আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান যদি সাহস করে আরেকবার দাঁড়ায় যায় না, এইটারে ঠেকাইতে পারবে না বিএনপি, এটা বিএনপিও ভালো করে জানে, জামাতও জানে। আর জামাত ঠেকাইতে যাবে না, ওর হচ্ছে চালু মাল। জামাতের কথা হচ্ছে বাইরে ভাই আমার দরকার নাই, তোরা মারামারি কর, আমরা চুপচাপ যে 2টা 4টা 5টা করে আসন পামু, এটাই আমাদের জন্য যথেষ্ট। জামাত আছে ওই দাম। আর এনসিপির এগুলো মূর্খ না, ওই যে এক মূর্খ আইছে না লন্ডনে ভাই, যেটা বাংলাদেশ থেকে ভয় কারে দেখাস আঙ্গুল দিয়া, এখানে লন্ডনে ডিমের ভয়ে সে জানছে। আবার আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন, এখানে সাদেক কাইয়ুম আসছে, কিন্তু সাদেক কাইয়ুমের দিকে কিন্তু একটা ডিমও যায় নাই ভাই। সাদেক কাইয়ুমের নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নাই, কারণ এখানে তো এরা আইছে তো জামাতের দাওয়াতে, জামাত দাওয়াতে আই না ওই হারামজাদারে দিছে সামনে যে ডিম তুই খা। ঠিক সেম ঘটনাটা আমেরিকাতেও ঘটছিল, মনে আছে তো? জামাতের কান্দে ভর দিয়া তো বিভিন্ন জায়গায় আইতেছে, আর জামাত আছে চুপ। জামাতের কথা যে আমরা একটু চুপচাপ খাই, শয়তানি তো ওরা ভিতরে করে, আমরা আবার গুপ্ত হয়ে যাবো, আবার লুঙ্গির নিচে ঢুকবো, শাড়ির তলায় ঢুকবো। এই জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়, কারণ দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। সর্বশেষ যে আকামটা করছে, ওই যে এক মন্ত্রী তার পোলা বাইগনা বউ নিজের নামে গোটা গ্রাম উপজেলা করছে, কেউ কিছু করতে পারছে? শেষ পর্যন্ত এই আমাদের পরাধীন প্রধানমন্ত্রীকে ফোন দিতে বাধ্য হয়েছে। তাহলে ওই এমপি আর প্রতিমন্ত্রী কত হ্যাডামশালী। আপনার যে আছে না, ওনাদের যে চেয়ারম্যানের নিচে যেটা আছে ফখরুল ইসলাম আলমগীর, উনি কোন মন্ত্রণালয়ে আছেন কেউ জানেন আপনারা ভালো মন্ত্র? ওনার কোন সাউন্ড আছে? ওনারা চাইতেছে যে বাবারে সম্মানের সহিত সরকারও জায়গা, আমরাও রিটায়ারমেন্টে জায়গা, আর দরকার নাই সাইরা দেমা কাইন্দাবাতি অবস্থা। শুধু এখন দরকার আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা, আর একবার যদি একটা ধাক্কা দেয়, এই ধাক্কা সামাল দিতে বিএনপি পারবে না। তবে আওয়ামী লীগও এখন ওই যে রইসা খেলতেছে, এটি হচ্ছে কাহিনী। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল রাতেই খবর পেয়েছি, কিন্তু অত রাতে আর ভিডিও আমি করিনি, কারণ দেখার লোক থাকবে না। এনসিপির কালা পাঠা হাসনাত আব্দুল্লাহ সেই লন্ডনে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে। কালকে আটক হয়েছে, এখনো পর্যন্ত ছাড়া পায়নি। এখন এই রাতে মপ করতে করতে এত অভ্যেস হয়ে গিয়েছে যে লন্ডনে গিয়েও মপ করতে শুরু করে দিয়েছে। তার বন্ধু বান্ধব 7-8 জন মিলে একটা বাইকারকে তারা ধরে মারধর করে তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল কেড়ে নিয়ে চলে গিয়েছে। আমি পুরো ঘটনাটি আপনাদের পুরো শোনাচ্ছি, তারপরে একটা আওয়ামী লীগ নেতার আমি বক্তব্য লন্ডন থেকে আমি আপনাদের শোনাবো ভিডিওটা। ওই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। আগে আমি ফ্যাক্টটা বলছি। লন্ডন প্রতিনিধি, যুক্তরাজ্যের এক বাঙালি যুবকের ওপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত জুবায়ের আহমেদ গত শুক্রবার 19 জুন বিকেল 4টের দিকে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই মোটরসাইকেল চালক গাড়িটির পিছু নেয়। গাড়িটি একটি গ্রামীণ সড়কে গিয়ে থামার পর সেখান থেকে 8 জন ব্যক্তি নেমে এসে তাকে ঘিরে ধরে আক্রমণ করে বলে দাবি। হামলার সময় একজন ছোট ছুরি দিয়ে আঘাত করলে তার পেটে গুরুতর জখম হয়।
জুবাইরের আরো দাবি, হামলাকারীরা বুঝতে পারে তার মোবাইলে ফোনে পুরো ভিডিওটা রেকর্ড হচ্ছে, তাই তারা জোর করে মোবাইল ফোনটি কেড়ে নেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী নিজের ফোনে ওই ঘটনার ভিডিও ধারণ করেন এবং রক্তাক্ত জুবাইরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেই নারী পুলিশের কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন, যা মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। জুবাইরের অভিযোগ, শুক্রবার রাতে কেমব্রিজ থানায় এনসিপির মুখ্য সচেতক হাসনাত আবদুল্লাহ, যুক্তরাজ্য শাখার নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে জাকির চৌধুরীকে হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন হয়নি বলে জানা গিয়েছে। এ বিষয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স সদস্য সচিব MA হিরেন পাল্টা দাবি করেছেন, পুরো অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এবং যুক্তরাজ্যের দলটির নেতাদের ধারাবাহিক হয়রানির অংশ একটি। অন্যদিকে অভিযোগকারী পক্ষের দাবি, এটি সুনির্দিষ্ট গুরুতর হামলার ঘটনা, যার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। স্থানীয় সূত্র বলছে, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সত্য প্রকৃত বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্টভাবে কাউকে দোষী বলার সুযোগ নেই। এদিকে বাংলাদেশি গণমাধ্যম এই খবরটিকে বিকৃত করে প্রচার করা হচ্ছে বলে হাসনাতের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা হিসেবে, এটা কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না, যার কোনো বাস্তবতা আইনগত ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এখন এটা দেখা গেল খবর। আসলে এরা মারধর করতে করতে এতটাই বেড়ে গেছে, এরা মনে করছে পৃথিবীটা এদের হাতের মুঠোয়, এরা যা খুশি তাই করতে পারে। যুক্তরাজ্য একটা ভিডিও দেখলাম, সে বাইক চালাচ্ছে, ফেসবুকের একটা ভিডিও দেখলাম, হয় আইন ভেঙে চালাচ্ছে, আর না হলে পরে সে টেম্পোরারি লাইসেন্স নিয়েছে। এখন তাহলে কি হাসনাত আবদুল্লাহ পাকাপাকিভাবে লন্ডনে বসবাসের জন্য তৈরি হচ্ছে? কারণ সে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লন্ডনের মতো রাস্তায় সে তো বাইক চালাবে না। সেই বাইক চালানোর ছবিটা আমি ডাউনলোড করতে পারলাম না কিছুতে, ফেসবুক থেকে কোনো একটা কারণে হয়তো আমি ডাউনলোড করতে পারিনি, তাই আপনারা দেখাতে পারছি না। সামনে আবার এল লেখা, লার্নার, ওই ওপরে যে কাঁচটা থাকে সেখানে এল লেখা। ইনি যেটা ঘটনাটা হয়েছে সেই ঘটনাটাই উনি বলেছেন। তবে যদি ওই সিসিটিভি ফুটেজে, রাস্তায় যে সিসিটিভি ফুটেজগুলো থাকে, সেই সিসিটিভি ফুটেজে এই আক্রমণের ছবি যদি ওঠে যদি, এবং ব্রিটিশ যে মহিলা যিনি ছবিটি ধারণ করে এবং প্রত্যক্ষদর্শী হিসেবে প্রমাণ দাখিল করেছেন, যদি সেটি প্রমাণিত হয়, তাহলে ওখানে ওই এনসিপি যুক্তরাজ্য যত আছে না, বদমাইশগুলোর একটা দল করেছে, সব কটা কিন্তু একদম হাজতবাস নিশ্চিত। ফলে হাসনাত আবদুল্লাহ এখন বড় ফাঁসা ফেসে গেছে। কালাপাইটটা মনে করেছে যে বাংলাদেশে যা করে বেরিয়েছে লন্ডনেও বোধহয় তাই হবে, যেখানে এখানে ছুরি মারা চলে, এখানে পেটানি চলে, এখানে মোবাইল ছিনতাই চলে, এখানে যা খুশি তাই চলে। এইবার দেখো মজা। আমি বলেছিলাম যে এক একটা করে যেখানে যাবে সেখানে আওয়ামী লীগ তাদের তাড়া করবে। ওই যে বাইক চালক, সে নিশ্চয়ই আওয়ামী লীগ করে, নিশ্চয়ই করে। সেটাকে ওই আমাদের কালাপাইটটা চেনে বলেই ধাক্কা মেরেছে। আর কালাপাইটটা দেখেই ও সন্দেহ হয়েছে, ও দৌড়ে গিয়েছে পেছন, তখনই এই ঘটনা ঘটেছে।
এখন এই ঘটনা সম্পর্কে আর বেশি কিছু আমি জানি না। আরও ঘটনার মানে এই ব্যাপারটা আসুক, সামনে আসুক, যে আদৌ কি হলো না হলো, তখন আমি আপনাদের জানাবো। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার দিকে এই মুহূর্তে নজর দিলে মনে হবে আজকালের মধ্যেই বুঝি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। 24শে জুলাই অভ্যুত্থানের সময় যে তীব্র ভারত বিরোধিতা দেখেছিলাম, সেই বিরোধিতা একটু কমে আসছিল, কিন্তু হঠাৎই আবার তীব্র গতিতে বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে যুদ্ধের হুঙ্কার, হাম কিসি সে কম নেই, ভারতীয় প্রভুত্ববাদ নিপাত যাক। যুদ্ধের হুঙ্কার ভারতের সোশ্যাল মিডিয়াতেও যে নেই তা নয়। এখানে হুঙ্কার ওদের একটু শিক্ষা দাও, দরকারে 3 টুকরো করে দাও বাংলাদেশ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুদ্ধ কখনো যুদ্ধ নয়, ওটা ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তবে সোশ্যাল মিডিয়া থেকে হদিশ পাওয়া যায় পাবলিক সেন্টিমেন্টে, আর সেই সেন্টিমেন্ট দেখে বলাই যায় পরিস্থিতি ভালো হওয়া নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি সময় আজ এসেছে যখন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সময় বলবে কোন প্রশ্নের কি উত্তর, কিন্তু প্রশ্নগুলোই যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধুই একটি সাময়িক কূটনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক ভূ রাজনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি যার প্রভাব আগামী 20-30 বছর ধরে সমগ্র দক্ষিণ এশিয়া বহন করবে? আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, কোনো প্রচার নয়, বরং কৌশলগত বাস্তবতার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ভারত কি সত্যিই বাংলাদেশের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপের কথা ভাবতে পারে? আরও স্পষ্ট করে বলি, যুদ্ধের কথা কি ভাবছে ভারত কিংবা বাংলাদেশ? প্রথমে দেখা যাক কেন উঠছে কথা, দেখা যাক সম্পর্কের অবনতির গতি কেন এত দ্রুত। কূটনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যেও অতীতে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো এবার উত্তেজনা শুধু সরকার বনাম সরকার নয়, এটি ক্রমশ পরিণত হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের অবিশ্বাসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ গতকালই হয়েছে ঢাকায়। ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ, হাই কমিশনের ইট খুলে নেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচার, গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন কিংবা গজওয়াতুল হিন্দ, এসব ঘটনাকে দিল্লি নিছক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে না। ভারতের নিরাপত্তা মহলের কাছে এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ, আর সেই প্রবণতা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধিতার ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিকীকরণ। ক্রমশই বাড়ছে এটা। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ, ভারতের সমস্যা বাংলাদেশ শক্তিশালী হচ্ছে বলে নয়। ভারতের সমস্যা হলো বাংলাদেশ যদি এমন এক ভূ রাজনৈতিক অক্ষে চলে যায় যা সরাসরি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা চিন্তার। আজ দিল্লির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় উদ্বেগ 3টি জায়গায়। প্রথমত পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, দ্বিতীয়ত বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব, তৃতীয়ত ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান নিয়ে আশঙ্কা। দিল্লির কাছে এই 3টি বিষয় কিন্তু আলাদা নয়, বরং একটাই নিরাপত্তা সমীকরণের অংশ। এগুলো সবচেয়ে বড় দুশ্চিন্তা,
চীন ফ্যাক্টর। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাবে? বাস্তবতা বলছে না। চীনের ব্যবসা, বিনিয়োগ, কয়েকশো বিলিয়ন ডলার ব্যবসা তাদের ভারতের সাথে। বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থ চীনের ভারতের সঙ্গে বহু বহু বিলিয়ন ডলারের। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিশাল বাজার হিসেবেও দেখে। ফলে বেইজিং বাংলাদেশের জন্য সরাসরি সামরিক সংঘর্ষে জড়াবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই হয়। তবে চীন যা করতে পারে সেটা হলো কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অবস্থান, এর বেশি নয়। পাকিস্তান কি যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বাংলাদেশে কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ ঘোষণা করবে একই সঙ্গে। কিন্তু বাস্তবতা কি? পাকিস্তানের অর্থনীতি আজ ভীষণ রকমের গভীর চাপে। অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান বেরিয়ে যাওয়ার মুখে। বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত। সব মিলিয়ে ইসলামাবাদের নিজের ঘরই আজ বিপর্যস্ত। এ অবস্থায় ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে দিতে পারে, বক্তব্য দিতে পারে, কূটনৈতিক প্রচার চালাতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ এটা নিশ্চিত ধরে নেওয়াটা খুবই কঠিন। পরাশক্তিদের খবর কি? রাশিয়া কোথায়? রাশিয়া কি ভারতের বিরুদ্ধে যাবে? সম্ভাবনা শুধু অত্যন্ত কম নয়, সম্ভাবনা নেই। দশকের পর দশক ধরে ভারত রাশিয়া সম্পর্ক কৌশলগত সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আজও ভারতের অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ রুশ প্রযুক্তি নির্ভর। ফলে মস্কো ভারতের দিকে ঝুঁকে থাকবে কিংবা বড়জোর নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, তার বেশি নয়। আরেক পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধের ঘা আগে শুকিয়ে নিক আমেরিকা। সবচেয়ে বড় কথা, চীন ভারত এই দুটো দেশকেই শত্রু করবে না আমেরিকা। ভারতের চেয়ে চীন তাদের বড় শত্রু। তাহলে ভারতের সামনে কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে হিসাব মিটিয়ে নেয়ার? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চীন সরাসরি না আসে, পাকিস্তান যদি যুদ্ধে না নামে, রাশিয়া নিরপেক্ষ থাকে, আর আমেরিকা ইরান যুদ্ধের ঘা শুকোতে ব্যস্ত থাকে, তাহলে কি ভারত মনে করতে পারে যে এই মুহূর্তে তার কৌশলগত স্বাধীনতা সবচেয়ে বেশি? অতএব মিটিয়ে নাও হিসাব নিকাশ বাংলাদেশের সঙ্গে। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। অনেক ভারতীয় কৌশলবিদ, যেমন কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে আমি বলেছি ভারত কার্নাডের কথা। ভারত কার্নাড তিনি বলেছেন চট্টগ্রাম, তিনি বলেছেন রংপুর দখল করে নাও। এবং তিনি শুধু নয়, আরও অনেক কৌশলবিদ ভারতীয়, তারা মনে করেন ভারতের বিরুদ্ধে যে কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি একেবারে শুরুতেই থামিয়ে দেওয়া উচিত, চরম ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যদি সেই হুমকি ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়, চিকেন স্নেক। কিন্তু চরম পদক্ষেপ বলতে কি বোঝায়? শুধুই কি যুদ্ধ? এখানে একটি ভুল ধারণা ভাঙা দরকার। চরম পদক্ষেপ মানেই যুদ্ধ নয়। ভারতের হাতে আরও বহু উপায় আছে, যেমন বাংলাদেশি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া, এই একটাতেই অনেক কাজ হয়ে যাবে। এছাড়া আছে গঙ্গা ও তিস্তার জল নিয়ে চুক্তি না করা, সীমান্ত আরও কঠোর করা, বাণিজ্যিক সুবিধা আরও কমিয়ে দেয়া,
ট্রানজিট ব্যবস্থায় একেবারে আটকে দেয়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। দেখুন, কয়েকদিন আগে নেপাল থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আনা নিষেধ করে দিয়েছে। ভারত তার গ্রিড দিয়ে তার উপর দিয়ে যেতে দেবে না। নেপাল থেকে 40 মেগাওয়াট একটা বিদ্যুৎ আসে, সেটা যদি আজকে ভারত বন্ধ করে দেয়, হয়ে গেল বাংলাদেশে। যদি আদানির এখান থেকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেয়, ত্রিপুরা উত্তর পূর্ব ভারত থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে বাংলাদেশে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাতেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ব্যবস্থাগুলো, এগুলো যুদ্ধের চেয়ে অনেক কম খরচে কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু সামরিক বিকল্প কি একেবারে নেই ভারতের সামনে? দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্যি আছে, সেটা হলো কোনো বড় শক্তি কখনোই কোনো বিকল্প পুরোপুরি বাদ দিয়ে দেয় না। ইউক্রেনের ক্ষেত্রে কি রাশিয়া বাদ দিয়েছে? দেয়নি। ইরানের ক্ষেত্রে কি আমেরিকা বাদ দিয়েছিল? দেয়নি। আরও বহু বহু উদাহরণ আছে। সামরিক বিকল্প তাই ভারতের টেবিলে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের প্রথম পছন্দ? না, এটা হচ্ছে ভারতের শেষতম বিকল্প। কারণ যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা সহজ নয়। আর যুদ্ধের পরে কি হবে সেই প্রশ্নের উত্তর আরও বেশি কঠিন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তাহলে কোথায়? অনেকে মনে করেন বিপদ মানে শুধু যুদ্ধ, আমি কিন্তু তা মনে করি না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে নদী জলের চাপ, ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ হ্রাস করা, আন্তর্জাতিক আস্থার সংকট, সীমান্ত সম্পর্কের অবনতি, ব্যবসার অবনতি। এই ক্ষতিগুলো অনেক সময় যুদ্ধের ক্ষতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। ভবিষ্যতের ছবি তাহলে কি? আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি, 3টি সম্ভাব্য দৃশ্যপট আছে। দৃশ্যপট 1, সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এভাবেই চলতে থাকবে। দৃশ্যপট 2, ভারত ধাপে ধাপে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে, বাংলাদেশ পাল্টা চীন পাকিস্তানের দিকে আরও ঝুঁকবে, আবহাওয়া গরম হবে, হতেই থাকবে। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে শীতলতম হয়ে যাবে। আর দৃশ্যপট 3, কোনো বড় সীমান্ত ঘটনা বা নিরাপত্তা সংকট হঠাৎ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে, যেমন এখন চলছে সীমান্তে। এটাই সবচেয়ে সম্ভাব্য, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রশ্ন এটা নয় যে ভারত বাংলাদেশে যুদ্ধ করবে কি না, প্রশ্ন এটাই যে দুই দেশের মধ্যে যে অবিশ্বাস দ্রুত বাড়ছে তা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ অনেক সময় বন্দুকের ট্রিগার টানার আগেই শুরু হয়ে যায়, অনেক আগে শুরু হয়ে যায়। প্রথমে ভেঙে যায় বিশ্বাস, তারপর যোগাযোগ, তারপর সহযোগিতা, আর শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, কি সেই পথে হাঁটছে, নাকি এখনো ফিরে আসার সুযোগ আছে? এই প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ করবে। আসসালামু আলাইকুম। এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটা কি দিন দিন জাতীয় সার্কাস পার্টিতে পরিণত হচ্ছে নাকি? মানে এদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই যে সমন্বয়করা ইউনূস আমলে যেই গরম গরম ভাব নিয়েছিল, আহামরি একটা ক্যাম্প কেয়ার ডেশিং ব্যাপার ছিল, এটা চলে যাওয়ার পরে এখন কি তার ছেঁড়া অবস্থা তৈরি হয়েছে। দেখেন, কোথাও জুতার বাড়ি খায় নারীদের হাতে, কোথাও বিএনপির হাতে ডলা খায়, কোথাও ছাত্রলীগের হাতে ডলা খায়, কোথাও এদের বড় বড় উপদেষ্টারা, বড় বড় পদবিধারীরা
হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে খাইতে যায়, প্রত্যেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। এই যে রাশেদ খান, আপনার গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান গত কয়েকদিন ধরেই তিনি বলে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছেন, টকশোতে বলে যাচ্ছেন যে এনসিপির সাংগঠনিক কার্যক্রম হয় এখন মদের বারে এবং মদের বারেই তাদের অনেক অগ্রগতি হয়। এনসিপির কেন্দ্রীয় অফিসটা যেখানে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে, তার ঠিক অপোজিটে মদের বার আছে একটা। আমি জানি না ওখানে তাদের যাওয়া আসা বা রেগুলার যাওয়া আসা অথবা তাদের আবার ফ্রি খাওয়ার অভ্যাস আছে, সেরকম কিছু আছে কিনা আমার ঠিক জানা নেই। তবে রাশেদ খানের এই কথাটা একেবারে যেন হাতে নাতে বাস্তবে প্রমাণ করে দিয়েছে এনসিপির চট্টগ্রামের নেতারা। আমি সেদিকে আপনাদেরকে নজর দিব। নজর দেওয়ার আগে অনুরোধ জানাতে চাই, আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। খবর, ইন্টারেস্টিং খবর। বৈঠকের কথা বলে বারের ডাক, এনসিপির 2 নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী। শুক্রবার নগরের কাজীদেউরির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই যৌন হয়রানির অভিযোগ আনেন। অভিযোগকারী নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী এনসিপির কর্মী ও চট্টগ্রাম মহানগর নারী শক্তির একটি পদের প্রত্যাশী হিসেবে পরিচয় দেন। তার দাবি, সংগঠনের একটি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রাম নগরের একটি অভিজাত হোটেলের বারে নিয়ে যাওয়া হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং অস্বস্তিকর প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাংগঠনিক বৈঠকের কথা বলে তাকে একটি আবাসিক হোটেলের বারে ডাকা হয়েছিল। সেখানে তাকে যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী গত 14 জুন সন্ধ্যা 6টার দিকে তিনি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে যান। সেখানে গিয়ে দেখেন হোটেলের শীর্ষতলার বারে সুজাউদ্দিন কয়েকজনের সঙ্গে অবস্থান করছেন। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন। অভিযোগকারীর দাবি, সেখানে বসার পর সুজাউদ্দিন তাকে ধূমপান ও মদ্যপানে উৎসাহিত করেন এবং বিভিন্ন ধরনের পানীয় গ্রহণের প্রস্তাব দেন। নিজের অস্বস্তির কথা জানালে সাদিয়া আফরিন তাকে সুজাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দেন বলেও অভিযোগ করেন। তিনি দাবি করেন, কিছু সময় পর সাদিয়া আফরিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। এরপর সুজাউদ্দিন তাকে কয়েকবার পাশে গিয়ে বসতে বলেন। তার আচরণ, দৃষ্টিভঙ্গি, অঙ্গভঙ্গি ছিল অশালীন ও যৌন হয়রানিমূলক। তিনি আরো দাবি করেন, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে তিনি সেখান থেকে চলে যান। পরে প্রস্তাবে সাড়া না দেওয়ায় সুজাউদ্দিন তাকে ডিল অর ডেথ বলে হুমকি সদৃশ্য মন্তব্য করেন। পাশাপাশি রাজনৈতিক সুযোগ সুবিধা, পদ পদবি এবং আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন। এরকম ব্যাপার স্যাপার আছে, সে নিশ্চয়ই সুজাউদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করেছে সাংবাদিকরা। অভিযোগকারী জানান, হোটেল থেকে বের হওয়ার পর তিনি সাদিয়া আফরিনকে ফোন করে ঘটনার প্রতিবাদ জানান। তখন সাদিয়া তাকে বলেন, রাজনীতি করতে হলে বড় পদবীধারীদের ব্যক্তিগত সময় দিতে হয়, এটাই রাজনৈতিক কালচার। এই ঘটনায় আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে গত 17 জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি, জিডি পর্যন্ত হয়ে গেছে। এনসিপির বিবৃতি, নেতা নেত্রীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ ভিত্তিহীন হিসেবে দাবি নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর এনসিপি। এ ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান হৃদয় সই করা শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার 2 নেতার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এনসিপিতে এই ঘটনা নতুন না। আপনাদের সারার প্রসারের কথা মনে আছে, নীলা ইসরাফিলের কথা মনে আছে। জল কিন্তু কম খোলা হয়েছিল না এবং সারার প্রসারের সেই এক ডায়লগ তখন একেবারে চারদিকে ছড়িয়ে গিয়েছিল, তার সেই আপত্তিকর ডায়লগ। সেগুলো চাপা পড়ে গেছে। সারার প্রসার এনসিপি জামাত জোটের হয়ে ইলেকশন পর্যন্ত করার জন্য নরসিংদী তোলপাড় করেছেন। এখনো এনসিপির
অ্যাম্বাসেডর হিসেবে তারা সেখানে মুখ খুলেন। এই নারী ঘটিত ব্যাপার স্যাপার এনসিপি যখন জন্ম নেয় নাই, মানে আতুর ঘরে শুধু না, মায়ের পেটে যখন ছিল তখন থেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে নারী ঘটিত বিষয়ের অভিযোগ বিভিন্ন দিক থেকে আসছিল এবং একই সময়ে তাদের নারী কর্মীদের বিরুদ্ধেও নানান অমানবিক, নানান অসামাজিক এবং ইভেন চাঁদাবাজির অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে। ফলে এই এনসিপির কীর্তি কারখানা শেষ কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো এমনি এমনি বলি না। যা শুরু হয়েছে, যা লক্ষণ, এটা তো অদূর ভবিষ্যতে ফ্রিডম পার্টিতে হয়তো রূপ নিবে। আচ্ছা, আমরা যদি প্রথমে জাহেদ কাণ্ডটা দেখি, প্রথমেই আমাদের যেটা বলতে হবে যে আপনার মনে আছে কি না মতিউরের ছাগল কাণ্ড মনে আছে? ওইটা ছিল একটা আমাদের অভ্যন্তরীণ কাণ্ড, আর জাহেদ যে কাণ্ড ঘটিয়েছে এটা হয়ে গেছে পুরো একটা আন্তর্জাতিক কাণ্ড। এবং বাংলাদেশের 53 বা 54 বছর বয়সে কখনো কোথাও এই ধরনের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হাই অফিসিয়াল, সচিব, কোনো জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত কিন্তু এই ধরনের আপনার অপদস্থ হয় নাই কোথাও ভিসা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে। এটা গেল একটা। দ্বিতীয় হলো যে আমরা যেটা শুনি, মানে যদি ধরেন এটা এমন হয় যে তারেক রহমানের ইন্ডিয়ার সাথে যদি আপনার ধরেন একটা সুসম্পর্কের চেষ্টা করা হতো, তাহলে কিন্তু তারেক রহমানের সরকারে এই জাহেদ ঢুকেই না, যেহেতু জাহেদ একজন মিথ্যা প্রপাগান্ডাকারী এবং ইন্ডিয়ার বিরুদ্ধে বিষোদ্গারকারী। আমাদের যেটা বুঝতে হবে যে আপনার যদি কোনো বস্তুনিষ্ঠ বিষয়ের উপর আপনি কোনো দেশের সমালোচনা করেন, সেটা হলো একটা বিষয়, কিন্তু এই জাহেদরা ভারতের বিরুদ্ধে যেসব বিষোদ্গার করেছে 2024-এর জঙ্গি উত্থানের আগে এবং পরে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করার জন্য, প্রতিটা জিনিস ছিল মিথ্যা। আপনি যখন মিথ্যার উপর আরেকটা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং আপনার নিজের দেশের মানুষের মগজ ধোলাই করেন, এইটা পৃথিবীর কোনো দেশ সহ্য করবে না। যদি সুযোগ পায় সে তার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। তা এখন মনে হচ্ছে তারেক রহমান হয়তো বিষয়টা বোঝেন না, অবুঝের মতো জাহেদকে তার সরকারে নিয়েছেন, যদি ওনার ভারতের সাথে সুসম্পর্ক করার ইচ্ছা থাকে, অথবা এই ধরনের একজন বিষোদ্গারকারীকে যে সেই দেশে পাঠালে কোনো ধরনের প্রতিক্রিয়া হতে পারে, এইটাকেও তিনি আমলে নেন নাই। অর্থাৎ তারেক রহমান ভেবেছেন যে উনি যাই করবেন তাই ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া হবে। এখানে মূল যে জিনিসটা খেয়াল করা দরকার সেটা হলো যে যদি আপনার সম্পর্ক উন্নয়নের সদিচ্ছা মূলক কোনো ডিসিশন আপনার, সেটা যদি আপনার প্রুডেন্ট ডিসিশন হতো তারেক রহমানের, তাহলে কিন্তু তারেক রহমান জাহেদকে সরকারে নিলেও ভারতের সাথে আসলে সম্পর্কটা এতটা গুরুত্বপূর্ণ তারেক রহমানের জন্য। আমরা দেখেছি যে ভারত খুব আগ্রহের সাথে কিন্তু তারেক রহমানকে আপনার বাংলাদেশের সরকারে, বাংলাদেশের ভেতরে অভ্যর্থনা জানাতে, ভারতই সবচেয়ে, মানে বাংলাদেশের বিদেশ নীতিতে যে দেশগুলো ইম্পর্টেন্ট সবাই জানে, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এর মধ্যে ভারতই সবচেয়ে আগ্রহ, উৎসাহ এগুলা দেখিয়েছে, অন্য কোনো দেশ নয়। সেই ক্ষেত্রে আপনার ভারতকে এতটুকু রেসপেক্ট যদি তারেক রহমান দেখাতো, তাহলে সে যেটা করতো, সে অন্তত জাহেদকে আমি মনে করি সরকারে নেওয়াই উচিত না। আপনার এই ধরনের মিথ্যা কোনো প্রপাগান্ডিস্টকে সরকারে নেয়া, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে প্রপাগান্ডাগুলো আপনার, এগুলো তো সব এর মধ্যে অনেকে ফেসবুকে আবার দিয়েছে। সে একটা ভিডিওতে বলতেছে ভারত একটা ছেঁচড় দেশ। বিষয়টা কি জানেন, এই অনেকে প্রপাগান্ডা করেছে, সব মিথ্যা, এগুলো অনেক জায়গায় বলেছি, বাট আপাতত দর্শকদের বলবো যে এইটুকু যে ধরে নেন যে এই প্রপাগান্ডাগুলো মিথ্যা যারা করেছে আর কি। এই যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি, শেখ হাসিনা, এবং ভারত যে এই জায়গাটা আমাদের লক্ষ্য করতে হবে, মূলত যারা প্রপাগান্ডা করতো, মিথ্যা বয়ান তৈরি করতো, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, জাহেদ, মাহমুদুর রহমান, আরো অনেকে ছিল। এরা হলো যে ফেসবুক, ইউটিউবে এদের ভয়েসগুলো ছিল খুবই আপনার সোচ্চার আর কি। এদের মধ্যে মানে ইন্টারেস্টিং জিনিসটা লক্ষ্য করেন, সবাই পারঙ্গম, কিন্তু জাহেদ সবচেয়ে বিষাক্ত কথা বলতে পারত। অর্থাৎ বিষাক্ত কথা বলার ক্ষেত্রে জাহেদের ধারে কাছে কিন্তু অন্যরা নাই। পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান
যে কনক সারোয়ার আপনার মানে উপস্থিত কথাটা বিষাক্ত করে পরিবেশন করার ক্ষেত্রে, অর্থাৎ একেবারে আতে ঘা লাগানোর মতো কথা বলার ক্ষেত্রে জাহেদ ছিল 1 নম্বর, সোজা কথা।